এই গল্পটি ৩০০ বছর ধরে বোতলে বন্দী থাকা এক পরী এবং গ্রামের সিধাসাদা সহজ সরল এক ছেলের অলৌকিক এক ঘটনা। ঘটনাটি ছেলেটির সঙ্গে আকস্মিকভাবে ঘটেছিল। ছেলেটি এতই গরিব ছিল যে ৩ বেলা খাওয়া নিশ্চিত করাও তার পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তার পরিবার পরিচালনা করা, তারপর তার পরিবারকে দেখা সহ নিজের চলাফেরা সমস্ত কিছু যেন দুর্বিষহ হয়ে উঠেছিল। কিন্তু এক বিকেলবেলা সে সেই কুয়োর ধার ধরে আসছিল এবং হঠাৎ করে তার কানে ভেসে আসে এক অলৌকিক শব্দ। শুধুমাত্র তার কানে কেন ভেসে আসে এবং সেই পরী মেয়েটি কেনই বা এই বোতলের ভিতর ৩০০ বছর ধরে বন্দী ছিল, সেই ঘটনাটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই অলৌকিক ঘটনাটি শুনতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ছেলেটির ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছিল সেই একটি সন্ধে, যা কিনা তাকে হয়তো টেনে নিয়ে গিয়েছিল সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি। যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করেননি, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন সাবস্ক্রাইব করে। সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং নিয়মিত এরকম ঘটনা এবং গল্প শুনতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। যারা আমাদেরকে আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান অথবা ঘটনা লিখে পাঠাতে চান, তারা আমাদেরকে লিখে পাঠাতে পারেন megabox.rjimran@gmail.com। সেই সঙ্গে আপনারা আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন, সেই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই এই ঘটনার পরবর্তী অংশে। আমার নাম বিলাল। আমি খুবই দরিদ্র এবং গরিব পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই বেশ অভাব দেখে বড় হয়েছি। আমার মা গ্রামের মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমাদের জন্য খাবার জোগাড় করত। আব্বা টুকটাক কৃষি কাজ করত। আমাদের কোনো ফসলি জমি নেই যে জমিতে আমরা চাষবাস করে সেটার ফসল আমরা খাবো। আমার আব্বা মাঝে মধ্যে মানুষের জমি বর্গা চষতেন, কিন্তু ইদানিং বেশ কয়েক বছর তিনিও আর সেই চাষবাসের বিষয়টা পারেন না। আমার নিজেরই এগুলো দেখতে হয়। খুব ছোটবেলা থেকেই এই অভাব অনটন দেখে আসছি। আমাদের যে ঘরটা ছিল সেই ঘরটা প্রায় ভেঙে পড়ে যাবার জোগাড়। ঘূর্ণিঝড় বা এই জাতীয় কিছু হলে আমরা ওই ঘরে থাকতে পারতাম না, কারণ কখন টিনের চাল টাল খুলে উড়ে যায়। আমরা পাশের বাসায় আমাদের এক মেম্বারের বাড়ি ছিল, তার বাড়ির বারান্দায় গিয়ে শুয়ে থাকতাম। ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি। আবার ঘূর্ণিঝড় ঠিক হয়ে গেলে সেগুলো মেরামত করার জন্য আব্বা আম্মা কোত্থেকে যে কি চেয়ে চিনতে নিয়ে আসতেন। ছোটবেলা থেকে এরকম দেখে আসছি এবং খুব দরিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছি। এত দরিদ্র ছিলাম যে আমরা 3 বেলা খাবার খেতে পারতাম না। আমি ওই সময়টাতে মানুষের বাড়ি বাড়িতে আমার আম্মার পেছন পেছন যেতাম যখন আমি ছোট ছিলাম। আমি ছোট থেকেই দেখে আসছি। আমরা মোট 7 ভাই বোন। এই অভাবের সংসারে এতগুলো মানুষের পেট পালা আসলে বেশ কষ্টদায়ক বিষয়। তবুও আম্মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে চাল ডাল তেল নুন এগুলো চেয়ে চিনতে এনে সেগুলো দিয়ে আমাদেরকে রান্না করে খাওয়াতেন। আমার ছোটবেলার কথা মনে আছে। আমি অনেক সময় খাওয়ার জন্য কান্না করতাম। কারোর হাতে কিছু দেখলে সেটা খাওয়ার জন্য আমি বাড়িতে এসে কান্নাকাটি করতাম, কিন্তু সেগুলো আমার মা আমাকে দিতে পারতো না। আব্বার কাছে জিজ্ঞেস করা বৃথা, কারণ সে কখনো আমাদের কোনো শখই পূরণ করেনি। শীতকাল আসলে আমার মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদের সব ভাই বোনের জন্য কাপড় চোপড় চেয়ে আনতেন। কারোর ছেঁড়া ময়লা ফাটা কাপড় এগুলো আমাদেরকে দিত এবং সেইগুলো পরেই আমাদের শীতকাল পার করতাম। এমনকি অনেক রাত গিয়েছে যে কষ্ট মাসে শুধুমাত্র একটা কম্বল 3-4 জনে টানাটানি করে গায়ে দিয়ে ঘুমাতাম। এরকমও অভাব আমাদের গিয়েছে। কিন্তু এক রোজ সন্ধ্যার দিকে আমি ফিরছিলাম আমাদের গ্রামের বাজার থেকে। মূলত আমার আম্মা লাউ গাছ লাগিয়েছিল। ওই লাউ গাছে বেশ কিছু লাউ ধরেছিল। তখন আমার বয়স 17-18 বছর। সেই সময় আমার মা আমাকে বলল যে এই লাউগুলো হাটে নিয়ে বিক্রি করে দেয়। ওই দিন আমাদের দূরপাল্লার হাটের হাট ছিল। আমাদের গ্রাম থেকে 4-5 গ্রাম পরের একটা হাট ছিল। আমি যাওয়ার সময় লাউগুলো নিয়ে ভ্যানে করে বাজার পর্যন্ত চলে গিয়েছিলাম। প্রায় 10-12টা লাউ হয়েছিল। এবার এই লাউ বিক্রি করে বাজার সদাই করে আমাকে বাড়িতে ফিরতে হবে এবং ওই জন্যই মূলত লাউগুলো নিয়ে আমি বাজারে চলে গেলাম। সেদিন বিকেল আমি দুপুর বেরিয়ে পড়লাম 3টার দিকে। তারপর লাউগুলো বিক্রি করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার সময় আমি যে ধামাই করে লাউ নিয়ে গিয়েছিলাম সেই ধামা মাথায় করে বাজার থেকে বেশ কিছু জিনিসপত্র কিনলাম। কিনে সেই ধামার ভিতরে চড়িয়ে বাড়ির দিকে ফিরছিলাম। রাত তখন বেশ গভীর ছিল। এত রাত আমি সাধারণত একা একা কখনো ফিরিনি, ফিরলেও ভ্যানে করে ফিরেছি। অনেক দূরের রাস্তা আমাকে পার হতে হবে। আমাদের গ্রামে ঢুকতে আবার মাটির রাস্তা ছিল। ওই যে পর্যন্ত ভ্যানে আসি না কেন ওইখান থেকে মাটির রাস্তা পার হয়ে আমাদেরকে আসতেই হবে।
যেহেতু বাজারে গিয়েছিলাম, একটু এদিক ওদিকে ঘোরাফেরা করতে করতে আর বাজার সদাই করতে করতে সন্ধ্যার পর পর লেগে গিয়েছিল। সেদিন আমি আমাদের গ্রামের যে বাজার পর্যন্ত আছে সেই বাজার পর্যন্ত একটা টমজম করে চলে আসলাম। তাকে ভাড়া দেয়নি, কারণ তিনি আমাদের অবস্থা এবং পরিস্থিতি জানেন। আমার এক কাকা ছিলেন, তো কাকা আবার অন্যদিকে যাবে বলে আমাকে বাজারের আগেই নামিয়ে দিয়ে তারপর অন্য রাস্তা দিয়ে ওদিক দিয়ে চলে গেল। বাজার থেকে বাড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। এই 1.5 কিলোমিটার রাস্তা আমাকে একাই হেঁটে আসতে হবে। আর আমি চিন্তা করলাম যে যেহেতু সন্ধ্যা একদম লেগে গিয়েছে, মাগরিবের আজান পার হয়ে গিয়েছে, মূল রাস্তা ধরে গেলে হয়তো অনেকটা বেলা হয়ে যাবে। তাছাড়া আমি এক কাজ করি, শর্টকাট মেরে এই পুরান ভিটার উপর দিয়ে চলে যাই। আমাদের ওইখানে একটা খুব পুরাতন ভিটা ছিল। ভিটার ওইখানে কেউ যেত না, মানে সন্ধ্যার পরে কেউ যেত না, আর দিনের বেলা তো কেউ যেতই না। কারণ হচ্ছে ওই জায়গাটা খুব নীরব এবং শুনশান ছিল, এবং ওই বাড়ির ভিটার মাঝখানে একটা পুরাতন ছোট্ট রাজবাড়ির মতো বাড়ি ছিল, তবে ওইটা ভেঙে খসে টসে পড়ে গিয়েছে এবং ওইখানে বেশ কিছু পুরাতন ধ্বংসাবশেষ আছে। তবে ওইখানে কেউ যায় না, কারণ হচ্ছে ওইটা পুরাতন রাজবাড়ির একটা অংশ ছিল। আমাদের এই বাড়ির এই পাশে জমিদারদের বাড়ি ছিল। সেই জমিদারের বাড়ি 2-3 ছিল, সেগুলো ভেঙে ভেঙে পড়ে গিয়েছে। তার কিছু ধ্বংসাবশেষ ওই ভিটার উপরে ছিল। মানুষজন দিনের বেলা ওই হাঁটা পথে যাত্রা করতো ওই দিক দিয়ে শর্টকাট নেওয়ার জন্য। তো আমি চিন্তা করলাম যে এইখান থেকে আমি অর্ধেক পর্যন্ত যাই, তারপর ওই শর্টকাটে ধরে গেলে আমার একদম বাড়ির কাছাকাছি হবে। মানে আমি যদি মূল এই কাঁচা রাস্তা ধরে আগাই তাহলে আমার বাড়িতে যেতে 20 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু ওই ভিটার উপর দিয়ে গেলে আমার বাড়ির পেছন দিয়ে 5-7 মিনিটে আমি পৌঁছে যাব। যাই হোক, তখন ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে, আমার মাথায় ধামা। তখন এরকম বিদ্যুৎ বা এরকম আধুনিকায়ন কোনো কিছু ছিল না। আমি তখন সেদিক দিয়ে আসতে শুরু করলাম। আমি যখনই মূল রাস্তা পার হয়ে ভিটার ওই কানা দিয়ে নামার পর আমি ভিটা দিয়ে যাচ্ছিলাম। আচমকা ভাবে আমি ভিটার মাঝ বরাবর যখন আসলাম, তখন বুকের ভিতরে একটা বাড়ি মেরে উঠলো। কারণ এই সময়টাতে এই দিক দিয়ে কেউ যাতায়াত করে না, দিনের বেলা কি দুপুরবেলাও কেউ যাতায়াত করে না। কারণ লোকমুখে বলে যে এটা নাকি কানা ভিটা এবং এখানে নাকি নানান ধরনের ঘটনা এবং ভূতপ্রেত আছে। তা আমি যেহেতু মোটামুটি একটু বড় ছিলাম, 16, 17, 18 বছর বয়স আমার ওই সময়, তো ওই সময়টাতে এরকম ভয় পাওয়ার তো আমার কোনো কথা না। আর আমি গ্রামে বড় হয়েছি, আনাচে কানাচে থেকে, গরিব মানুষের আবার ভয় কিসের? পেটে দুটো দানা পানি পড়লেই হয় যথেষ্ট, কিন্তু সেটাও পড়ে না। আমি হাঁটতে হাঁটতে দিক দিয়ে আসছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার কানে কারো কান্নার শব্দ আসলো। কান্নার শব্দটা খুব স্পষ্ট ছিল না, মাঝে মধ্যে ভাঙা ভাঙা শব্দে আমার কানে ভেসে আসছিল। ঠিক সেই মুহূর্তে আমি সেই কুয়ার কাছে চলে আসলাম, যে কুয়াটা মূলত ওই ধ্বংসাবশেষের পাশে ছিল। এবং আমি ওই বড় রাস্তা, মানে হচ্ছে যে হাঁটার রাস্তা আছে, সেই হাঁটার রাস্তা ভুল করে পাশ দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম। ওইদিক দিয়ে কেউ যায় না এবং ওইটা মূল জঙ্গলের ভিতরে চলে গিয়েছে এবং ওই দিক দিয়েও আসা যায়। তবে ওই দিক দিয়ে সকালবেলা কেউ মাঠে গেলে ফসল টসল টুকটাক আনাআনি, তাছাড়া কোনো কিছু হয় না। বিরাট বড় বাঁশবাগানের ওইখান দিয়ে সমস্ত কিছু ঘেরা এবং এত পরিমাণ ঘুটঘুটে অন্ধকার। আমি এদিক দিয়ে আসার জন্য নিজেকে পস্তাতে শুরু করলাম। ভাবলাম যে কেন যে দিক দিয়ে আসলাম, কিঞ্চিত ভয় ভয় লাগছিল। তারপর যদি কারো কান্নার শব্দ পাওয়া যায় কিংবা আকুতি মিনতির শব্দ পাওয়া যায়, তখন তো বিষয়টা আরো খারাপ অবস্থার দিকে দাঁড়ায়। আমি যখন কুয়ার কাছাকাছি আসলাম, ঠিক সেই মুহূর্তে একটা শব্দ আমার কানে ভেসে আসলো। শব্দটা কিছুটা এরকম ছিল, আমাকে এখান থেকে বের করো, আমি তোমাকে ইনাম দিব। এই কথা শোনার পর আসলে ইনাম কি জিনিস এটা আমি তখন জানতাম না, এবং আমি তখন কুয়ার দিকে তাকালাম। দেখলাম কুয়ার একদম নিচ বরাবর, কুয়াতে তো পানি নেই, বাঁশ পাতা এবং নানান ধরনের জিনিসপাতি সেই কুয়ার ভিতরে আর কি পড়ে আছে। কুয়াটা বেশ গভীর ছিল এবং নিচের দিকে যখন আমি তাকালাম, নিচে পাতার ফাঁকে একটা আলো জ্বলতে দেখলাম। আমি আলোটা দেখে সত্যি চমকে গেলাম। এরকম চমকে যাওয়ার মতোই তো কথা, কারণ হচ্ছে এর ভিতরে কি আছে? একটা আলো জ্বলছে, তার মানে নিশ্চয়ই কারো টর্চ লাইট বা এই জাতীয় কিছু পড়ে গিয়েছে। কিন্তু এখন তো আমি কুয়ার ভিতর নামতে পারবো না, আগামীকালকে দিনের বেলা আসবো। এই পুরাতন ভিটাটা আমাদের বাড়ির পেছনেই ছিল, তো এদিকে আমি সাধারণত কখনো আসিনি, মানে আসলে খুব কম আর কি। যেহেতু ভৌতিক জায়গা, আমি তখন ওই জিনিসটা দেখে ওইখান থেকে দৌড় দিলাম, কারণ খুব ভয় পেয়েছিলাম। তারপর আমার ধামাটা নিয়ে আমি বাড়ি পর্যন্ত চলে আসলাম, কারণ ওই জিনিসটা আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগছিল। এবং কুয়ার ভিতরে একটা আলো জ্বলছে, কিসের আলো, পাতার নিচে কেন, সেটা আমি কালকে গিয়ে দেখবো বলে চিন্তা করলাম। ভাবলাম হয়তো কারো টর্চ লাইট বা ওইরকম জাতীয় কিছু পড়েছে। যেহেতু গরিব মানুষ ছিলাম, দু একটা জিনিস যদি পাওয়া যায় আমরা লুফে নিতাম সেইগুলো, কারণ হচ্ছে আমাদের তো আর ওই ওরকম ভাবে বড় কোনো কিছু চাওয়া নেই। শুধু কুয়ার ভিতরে কি পড়েছে সেটা নেওয়ার জন্য আমি পরের দিন সকাল সকাল যাওয়ার চিন্তা ভাবনা করলাম। বাড়িতে আসলাম, আসার পর লাউ বিক্রি করা যে টাকা ছিল, অবশিষ্ট টাকা, সেটা আমি আমার আম্মার হাতে দিলাম। আর ধামাভর্তি যে বাজার ছিল,
বাজার নিয়ে আসার পরে আম্মা সেইগুলো নিয়ে তখন তিনি হচ্ছে রান্না করতে গেলেন, চাল ডাল তেল নুন এই সমস্ত জিনিস। তো আমাদের ঘর এমন ছিল যে চালও ঠিকঠাক মতো থাকতো না। মানুষের ঘরে তো চাল রিজার্ভ থাকে, কিন্তু আমাদের ঘরে খানেওয়ালা বেশি ছিল। আমার বড় ভাইয়েরা ততক্ষণে প্রায় ঢাকায় গিয়ে পড়াশোনা শুরু করেছে, এক বোনের বিয়ে দিয়েছে। তবুও আমাদের পরিবারে তখন 4 জন অ্যাক্টিভ সদস্য, মানে আমরা 4 জন ছেলেপুলে ছিলাম। আমরা 2 ভাই আর ছোট 2 বোন ছিল, আর আমার আব্বা আম্মা। 6 জনের পরিবারে কতখানি চাল ডাল লাগে সেটা তো জানারই কথা। তবুও আম্মা খুব কষ্ট করে সেফ মতো আমাদের আর কি রান্নাবান্না করে খাওয়াতেন আর কি। তো সেদিনকে রান্নাবান্না হলো, আমি আম্মার পাশেই বসেছিলাম চুলার ধারে। আম্মা যখন রান্না করতো তখন আমরা চুলার ধারে গোল হয়ে বসতাম এবং সেখানে বসে আমরা খাবার খেতাম। খাবার খেয়ে আমরা যখন ওইখান থেকে উঠে যাব আমাদের ঘরে, ঠিক সেই মুহূর্তে আমার কাছে ওই লাইটটার কথা মনে হতে লাগলো। কুয়ার ভিতরে একটা লাইট আছে, আনলে রাত বেড়াতে ঘোরা যাবে। আমি আবার রাত বেড়াতে এদিক ওদিকে যাই, আবার কাজ বাজ পাইলে তখন আবার দেখা যায় কি যে আমাদের এখানে যে মেম্বার আছে, মেম্বারের বাড়িতে রাত্রেবেলা পাহারা দেওয়ার জন্য আমাকে রাখে। একজন রাত্রে পাহারা দিলে এরকম মানে অফার দিত, এরকম খেতে পারবি, এরকম এটা জিনিস দেওয়া হবে। আর মোটামুটি কাপড় চোপড় যা দেওয়ার ওদের বাড়ি থেকে আমাদেরকে বেশি দিত, কারণ আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি ছিল। এবং আমার আম্মাকে দিয়ে সমস্ত ধরনের কাজ করাতো। অভাবের সংসার, আম্মা ওই বাড়িতে সারাদিন পড়ে থাকতো। আমিও ছোটবেলায় অনেক গিয়েছি, আমাকে টুকটাক খেতে খুঁতে দিত। এখন আমাকে দিয়েও কাজ করায়, যেমন কোনো ফসলি জিনিসপাতি আনতে হলে, গাছটা কাটতে হলে, মাছ টাছ ধরতে হলে, যে কোনো কাজে আমাকেই ডাক দেয় এবং সেগুলো আমিই করে দিই। যেহেতু আমরা এত পরিমাণ গরিব, আর কোনো কিছু করার ছিল না এই সমস্ত ছাড়া। এবং ছোটবেলা থেকে এগুলো দেখেই বড় হয়েছি। আমি শুয়ে শুয়ে ভাবলাম যে লাইটটা পেলে বেশ ভালোই হবে। আমি তো রাত্রেবেলা এরকমভাবে বিভিন্ন জায়গায় পাহারাও দিই। তো এরকম করে আমার জীবন কাটছিল। তো ওই দিন রাত্রে আমি ঘুমালাম। আমরা যেহেতু বড় হয়েছি, আমি এবং আমার যে ছোট ভাই আছে একটা, ও হচ্ছে কি আমার থেকে 3 বছরের ছোট। আমি এবং ও এক পাশে ঘুমাতাম আর কি। আমাদের একটাই ঘর ছিল, ঘরের ভিতরে একটা খাট ছিল, তাও ভাঙাচোরা খাট। তো সেই খাটে হচ্ছে গিয়ে আমার আম্মা আব্বা আর হচ্ছে গিয়ে আমার ছোট 2 বোন আড়াআড়িভাবে ঘুমাতো। আর আমরা ছোট 2 ভাই, এই পাশে আরেকটা রুম ছিল, মাঝখানে সেপারেট করা ছিল। তো সেপারেট করার এই পাশে আমরা ঘুমাতাম আর কি। আর বারান্দায় একটা ছোট চৌকি ফালানো ছিল, ওই চৌকির উপর মাঝে মধ্যে আমি একা ঘুমাতাম। তো আমি ওইদিনকে বারান্দায় চৌকির উপর ঘুমালাম, কারণ হচ্ছে অনেক গরম ছিল আর আমাদের ঘরে তো কারেন্ট ছিল না। ছোটবেলা থেকে আমাদের ঘরে আমরা কারেন্ট দেখিনি, ওই কুপি জ্বালিয়ে ওইগুলো জ্বালিয়ে আমাদের আর কি। আর আমরা 8টা-9টার দিকে ঘুমায় যেতাম। তো আমি ওই দিনকে ঘুমায় পড়লাম। তো রাত তখন কত গভীর হবে আমি জানি না, তবে মনে হচ্ছিল বেশ খানিকটা গভীর। আমি আচমকা স্বপ্ন দেখলাম কি ওই কুয়োর ভিতরে আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, এবং আমি কুয়োর ভিতরে নামার আগে আমাকে পা ধরে কেউ টেনে ভিতরে নিয়ে যাচ্ছে এবং বলতেছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচা। এই কথা শোনার পর তখন আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখলাম আমি একদম ঘেমে চৌচির হয়ে গিয়েছি। বারান্দায় শুলে টুকটাক আশেপাশের বাতাস বাতাস আসতো এবং সেই সাথে আমার ওইখানে গরম লাগতো না অতখানি। কিন্তু আমি উঠে দেখি পুরো ঘেমে একদম গোসল করে ফেলেছি। আমার একটা লুঙ্গি পরা ছিল, লুঙ্গি তখন আমি ভালো মতো পরে নিলাম, উঠে দাঁড়ালাম। তো পাশে ঠিলে ছিল, মানে হচ্ছে পানির ঠিলে, যেটাকে কলসি বলে, সেই ঠিলে থেকে পানি খেলাম। খাওয়ার পর সেখানে চুপচাপ বসেছিলাম বেশ কিছুক্ষণ। তো আমার সঙ্গে এটা কি হলো যে কুয়ার ভিতরে কি আছে এবং ওই কুয়া আমাকে ডাকছে কিসের জন্য। তো আমি ভয় পেলাম যে কুয়া ডাকছে কিসের জন্য, তার মানে নিশ্চয়ই কুয়ার ভিতরে কোনো দূষণ জিনিসপাতি আছে, আমি তাহলে ওইখানে যাব না। তো এটাই চিন্তা করলাম যে ওইখানে যাব না। তো এর মাঝখানে ওই লাইটের কথা আমার মাথা থেকে যেতেই শুরু করলো না, কারণ হচ্ছে লাইটটা যদি আমি পাই তাহলে ওইটা দিয়ে আমি সত্যি করতে পারবো। আর লাইটটা কেউ নিয়ে গেছে কিনা কে জানে। তো পরের দিন ভাবলাম যে আমি যাব, কিন্তু পরবর্তীতে ওই স্বপ্ন দেখে আমি আর মনে করতে পারলাম না যেখানে যাব আমি। তো যাই হোক, ওইখানে আমি ভয়ে আর গেলাম না, কারণ ভয়ে আমার এক বন্ধুকে বললাম যাবো, চল যাই, ওখানে একটা লাইট দেখছি। তো ও রাজি হলো না, বললো কিছু ওখানে আমি যাবো না। ও একটু ভীত প্রকৃতি ছিল। তো এরকম করে মাঝখানে 2 দিন সময় কাটলো এবং 2 দিনই একই সেম স্বপ্ন আমি দেখলাম যে আমাকে কেউ একজন কুয়ার ভিতরে ডাকতেছে এবং বলতেছে আমাকে কেউ বাঁচা, এবং নিচ থেকে একটা হাত আমার দিকে ইশারা দিয়ে ডাকতেছে। তো এটা যখন আমি দেখলাম তখন মনে মনে ভাবলাম যে নিশ্চয়ই কেউ আমাকে ওইখানে ডাকতেছে, এবং কি সেটা। তো আমি ওইখান থেকে তখন হচ্ছে চলে গেলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম কি যাবো না। আমাদের ভিটার পরে ওই ভিটাটা, তো সেই ভিটার সামনে আমি দাঁড়িয়ে রইলাম, ভাবলাম কি যাবো কিনা। তবে দেখলাম এক কাকা হচ্ছে ওই দিক দিয়ে, উনি মাঠে যাবে। তবে কাকার পেছন পেছন গেলাম, আমার কাকা কোথায় যাচ্ছেন। সে বললোই তো মাঠে যাচ্ছি, এদিক দিয়ে আমার ভুঁই তো এই ভিটার সাথেই, এদিক দিয়ে গেলে ভালো হয়, নাহলে ওই পাশ দিয়ে ঘুরে যেতে হয়। আমি কাকার সঙ্গে সেই ভিটার উপর দিয়ে যেতে লাগলাম। তো আমি সেই ইদারার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, আমি ইদারার দিকে তাকালাম, কেন যেন মনে হচ্ছিল যে ইদারা আমাকে ইশারা দিয়ে ডাকছে আর কি। তো কাকা তখন বললো তুই কই যাস। আমি বললাম যে এই কোথাও না, এখানে যাচ্ছি তোমার সঙ্গে, চলো। তারপর কাকা হাঁটতে শুরু করলো, আমি সেই ইদারার কাছে থমকে দাঁড়ায় পড়লাম।
কেন দাঁড়ায় পড়লাম আমি জানি না। তো কাকা ওইখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর, কি রে তুই দাঁড়াচ্ছিস কেন? আমি বললাম যে এই তো কাকা কিছু না, আপনি যান। তারপর কাকা চলে গেল আর কি। তো আমি ইদারার দিকে যাবো কি যাবো না জানি না, বুঝতে পারছিলাম না। তো বেশ খানিক্ষণ পর আমি সেদিকে আগায় গেলাম। শুকনো পাতার মর্মর শব্দকে একদম বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যখন ইদারার কাছাকাছি গেলাম, দেখতে পেলাম তার ভিতরে কোনো কিছু জলজল করছে না, কোনো কিছুই নেই। তো ওই মুহূর্তে আমি ওইখান থেকে আসতে যাব, ঠিক সেই মুহূর্তে পা ফসকে আমি ঠাস করে ইদারার ভিতরে পড়ে গেলাম। এবং এটা আমি সত্যি কল্পনা করতে পারিনি। আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম, কারণ ভয় পাওয়ারই কথা। এটার ভিতরে এরকম একটা স্যাঁতস্যাঁতে জায়গা, তারপর আবার নিচে পানি টানি আছে কিনা দেখলাম। শুকনো মৌসুম যেহেতু পানি টানি নেই, কোনো কিছু নেই, একদম পুরো খালি, বাঁশপাতা পড়ে আছে খালি। এবং আমি তখন উঠতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার কাছে কেন যেন মনে হলো যে এই পাতা পুতা আমি সরিয়ে দেখি এখানে কি কি আছে। তো আমি ভালো মতো সেই পাতাটা সরালাম। পাতা সরানোর পর আমি দেখলাম কি যে সেখানে একটা সুড়ঙ্গের মতো নিচের দিকে চলে গিয়েছে আর কি। তো ওই কোণা যদি পড়তাম তাহলে তো আমি একদম নিচের দিকে চলে যেতাম, এবং সেই সুড়ঙ্গের গর্তটা অনেকটা নিচে চলে গেছে, মানে অনেকটা নিচের দিকে। তো আমি নিচে তো যেতে পারছি না, নিচে গর্ত। তো ঠিক সেই মুহূর্তে একটা শব্দ এবং একটা আলো জ্বলে উঠলো, বললো কি যে এদিকে আসো, আমাকে এখান থেকে বের করো। তো এই কথা যখন আমি শুনলাম, শোনার পরে তো আমার বুক ধরফর করছে, সত্যি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছি আমি। তো ভয় পাওয়ার পর আমি তখন ওই দিক দিয়ে একজন যাওয়ার মতো পরিবেশ ছিল ওই কুয়ার ওই সাইড দিয়ে, মানে ছোট্ট একটা গর্ত এবং ওইটার নিচে বড় একটা চেম্বারের মতো জায়গা আছে। তো আমি তখন আলো দেখে ভাবলাম যে টর্চ লাইটটা তাহলে ভিতর থেকে আলো আসতেছে, নিশ্চিত আর ভিতর কেউ ফেলছে। তো আমি তো গরিব মানুষ, আমি টর্চ লাইটের লোভ সামলাতে পারলাম না। তখন আমি নিচের দিকে যেতে শুরু করলাম এবং নিচে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দেখি নিচে একটা পুরো রুমের মতো, একদম পুরো স্যাঁতস্যাঁতে একটা রুম, এবং সেখানে নিচে ফ্লোরের উপরে একটা কাচের বোতল পড়ে আছে, এবং সেই কাচের বোতলের ভেতর থেকে এক ধরনের আলো বের হচ্ছে, এবং সেই আলোটা কিসের আমি সেটা বুঝতে পারছিলাম না। তো আমি সেটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখলাম ভিতরে একটা জোনাকি পোকার মতো আলো ঘুরঘুর করছে, এবং এই জিনিসটা ঘুরঘুর করছে কিসের আমি জানি না। তারপরে আমি বোতলের যে মুখটির যে বয়ামটা ছিল, বয়ামটা বেশ নানান ধরনের কারুকার্য দিয়ে তৈরি করা দেখে বোঝা যাচ্ছে। তো সেই বয়ামটা হচ্ছে কি আমি খুললাম, খোলার সঙ্গে সঙ্গেই সেই বয়ামটা থেকে আলোটা বাইরে বের হলো, এবং বের হয়ে সাথে সাথে সে আলোটা হাওয়ায় মিলিয়ে গেল, এবং চারদিকটা অন্ধকার হয়ে গেল। ওপরের যে কুয়ার উপর সাইড থেকে যে আলো, সেই আলোটা শুধুমাত্র আমি দেখতে পাচ্ছিলাম। এত পরিমাণ ভয় পেয়ে গেলাম আমি, যে ভয় পেয়ে সেখান থেকে দৌড় দিয়ে উঠতে যাব সেরকম পরিমাণ সাহস পর্যন্ত আমি সঞ্চয় করতে পারছিলাম না, কারণ আমার পুরো শরীর জমে গিয়েছিল। আমি তখন একটা চিৎকার দিব, ঠিক সেই মুহূর্তে আমি চোখ বন্ধ করে ফেললাম, এবং চোখ যখন খুললাম আমি নিজেকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ এটা আসলে একটা অলৌকিক ব্যাপার ছিল। আমি যে নিচে গিয়েছি সেটা আমি স্পষ্ট রূপে জানি, এবং আমি যে এখানে দাঁড়িয়ে চিৎকার করছিলাম সেটাও আমি জানি। কিন্তু আমি যখন চোখ খুললাম আমি দেখলাম আমি কুয়ার পাশে দাঁড়িয়ে আছি, আমার হাতে সেই বয়ামটা, কাচের বয়ামটা, যেটা কেন খুব সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা, সেটা আমার হাতে রয়েছে, এবং আমি কুয়ার উপরে দাঁড়িয়ে আছি সেই পাশে আর কি। তো এইখানে কিভাবে দাঁড়িয়ে থাকলাম সেটা আমি বুঝতে পারছিলাম না। অদ্ভুতভাবে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি তখন এতক্ষণ ভয় পেলাম, ভয় পেয়ে আমার গায়ে কাঁটা দিতে শুরু করলো। আমি তখন সেই জিনিসটা নিয়ে দৌড় মারলাম। দৌড় মেরে আমি তখন বাড়ির কাছাকাছি চলে আসলাম। এসে আমি হাঁপাতে হাঁপাতে বাড়ির উঠোনের পাশে বসলাম। তো বসার পর আমার এক কাকা ছিল, তিনি বললো যে কি হাঁপাচ্ছিস কিসের জন্য? আমি বললাম যে কিছু না কাকা। তারপর উনি চলে গেল। আমার হাতে সেই জারটা আমি দেখতে লাগলাম, কিন্তু এই জারের ভিতরে কি ছিল? একটা আলো ছিল, যেটা খোলার সঙ্গে সঙ্গে বের হয়ে নিভে গেল। তো এই আলোটাই কি তাহলে জ্বলজ্বল করছিল? ওই দিনকে রাতে আমি প্রচন্ড পরিমাণ ভয় পেয়েছিলাম, এবং ভয় পেয়ে আমার সঙ্গে সঙ্গে শরীরে জ্বর চলে আসলো। এত পরিমাণ জ্বর ছিল যে আমি তাকাতে পারছিলাম না। আমার পুরো শরীরের মধ্যে এক ধরনের আগুন জ্বলে যাচ্ছিল ভয়ে, এবং আমার সঙ্গে সঙ্গে ওই সময় থেকে জ্বর ভাব চলে এসেছিল, কারণ খুব ভয় পেয়েছি আমি। প্রথম দিন তো এরকমভাবে জ্বরের মধ্যে আমার কাটলো, প্রচণ্ড পরিমাণ ভয় আমার কাটলো, কারণ রাত্রেবেলা আমি বারবার চিৎকার দিয়ে উঠছিলাম। তো ওই দিনকে আমার মা আবার আমার কাছে শুইলো। আমার মা বলল, যদি ভয় পাচ্ছিস তোর মাথায় পানি দিয়ে দিই। তো গরিব মানুষের জ্বর হলে কি অবস্থা হয় তা তো জানাই আছে, ওষুধ পানি খাওয়ার টাকা পয়সা নাই, তারপর আবার এরকমভাবে এখানে শুয়ে থাকতে হবে সারাদিন। আমি কাজ না করলে হয়তো ঘরে অনেক সময় খাবার আসবে না। আমি আমার পরিবারের তখন দেখভাল করতাম অনেকটা বেশি। তো এরকম করে প্রথম একদিন সময় কাটলো। আমার এত পরিমাণ জ্বর এবং এত পরিমাণ মাথা ব্যথা ছিল, মাথা শুধু টাস টাস করতো, আর বারবার শুধুমাত্র স্বপ্ন দেখতাম যে আমি কুয়ার ভিতরে পড়ে গেছি, কেউ আমাকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে, এবং আমাকে কেউ মেরে ফেলবে এরকম একটা কথা বলতেছে। তো এই কথাগুলো কেন বলতেছিলাম আমি জানি না, এবং কেন এই স্বপ্ন বারবার দেখতেছিলাম, পরপর 2 দিন দেখছি আমি, এবং ঘুমাইলেই শুধুমাত্র এই স্বপ্ন যে কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, এবং আমি চিৎকার দিয়ে দিয়ে উঠে পড়তাম, আমি লাফ দিয়ে দিয়ে উঠে পড়তাম। এটা কেন আমি বুঝতে পারছিলাম না। তো বেশ খানিকক্ষণ পর আমি ওই দিনকে খানিকটা সুস্থ অনুভব করছিলাম 2 দিন পরে।
তো দিনের বেলা খানিকটা ভালো থাকি, কিন্তু সন্ধ্যা হলে শুরু হয়ে যায় সেই সব ভয়ানক স্বপ্ন দেখা আর লাফ দিয়ে দিয়ে উঠে পড়া আর চিৎকার করা। আম্মা বিষয়টা হচ্ছে গিয়ে উনি বুঝতে পারছিল না, কারণ হচ্ছে উনি কি বা বুঝবে, আমাদের ওই মেম্বারের বাড়ি থেকে কিছু ওষুধ এনে খাওয়াইছে, তো ওষুধে কোনো কাজ হচ্ছিল না। তো ওদিনকে সন্ধ্যার দিকে আম্মা আমাকে হচ্ছে ভাতের মার গাড়লো, সেই ভাতের মার আমাকে খেতে দিল। মার একটু খেলাম, কিন্তু অন্য কোনো কিছু খেতে পারছিলাম না। তো ওই দিন থেকেই মূলত আমার সঙ্গে অলৌকিক সব ঘটনা ঘটতে শুরু করে। রাত্রেবেলা আমি শুয়ে আছি, তো ঘুমের মধ্যে আচমকা আমি দেখলাম কিছু কেউ একজন এসে আমার পাশে বসলো, এবং তাকে দেখা যাচ্ছে না, তার শরীরে না কোনো অবয়ব বোঝা যাচ্ছে, শুধুমাত্র ছায়া দেখা যাচ্ছে। আমি উঠে বসলাম, আমার পুরো শরীরে জ্বর প্রচণ্ড ভরা, এবং সে আমার পাশে বসে আমাকে বলছে, একটা মেয়ে কণ্ঠ বলছে যে তোমার খুব জ্বর, তাই না? আমি বললাম হ্যাঁ। তো তুমি কে? তা আমি মনে করছি আমি স্বপ্ন দেখছি। তো সে তখন বললো যে আমি কি সেটা তুমি জানতে পারবে, তুমি সুস্থ হয়ে যাবা, তুমি শোও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর আমি শুলাম। শোয়ার পর সে আমার কাছে এসে আমার মাথায় হাত বুলালো এবং আমাকে বলল যে তুমি এই জিনিসটা খেয়ে নিও, আমি যখন এখান থেকে চলে যাব এবং তুমি যখন উঠবা তখন এই জিনিসটা খেয়ে নেবা, ঠিক আছে? এখন তুমি ঘুমিয়ে পড়ো। সে যা বলছিল আমি সেটাই শুনছিলাম, এবং সেরকম অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো, ফজরের খানিকক্ষণ পরপর, তখন চারিদিকে সূর্যের মানে দিনের আলো ফুটতে শুরু করেছে। তো ওই মুহূর্তে আমি হচ্ছে সেই খাবারগুলো যেগুলো আমি স্বপ্নে দেখেছি আর কি, সেগুলো দেখলাম সত্যি সত্যি আমার বিছানার পাশে কেউ রেখে দিয়েছে, এবং সেখানে একটা প্যাকেট রাখা, প্যাকেটের মধ্যে নানান ধরনের ফলমূল এবং মিষ্টি রাখা। তো সেই মিষ্টি এবং ফলমূলগুলো যখন আমি খেলাম, খাওয়ার পর ওই সময় আমার মাথা ভারবার ছিল। তো ওই মিষ্টি এবং ফলমূলগুলো যখন আমি খেলাম, আমি মনে করছি আম্মা হয়তো রেখে গেছে, কিন্তু স্বপ্নে আমাকে যেটা বলেছে ঠিক সেরকমটাই আমি পাশে দেখতে লাগলাম। এবং এইরকম এর মধ্যে থেকে একটা জিনিস যখন আমি খেলাম, তখন আমার শরীর পুরো দমে সুস্থ হয়ে গেল। এটা কিভাবে হলো আমি বুঝতে পারছিলাম না, কারণ কেউ ফল খেয়ে বা কেউ এরকম স্বপ্ন দেখে শরীর সুস্থ হয়ে যায় নাকি? অদ্ভুত বিষয় না? আমার কাছেও বিষয়টা অলৌকিক ছিল এবং অদ্ভুত লাগতে শুরু করলো। তো প্রথম দিন এরকম ঘটলো, এবং ওই দিনকে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম সেম কাহিনী। একটা মেয়ে বোরকা পরে আমার পাশে আসে, এসে আমাকে বলে যে তোমার জন্য আমি এটা রেখে গেলাম, তুমি এটা খেও। এবং আমার জন্য খাবার রাখতে শুরু করলো সেইখানে। শুধুমাত্র খাবার না, এর কয়েকদিন পর থেকে আমি সেখানে কাপড়ও দেখতে শুরু করলাম। আমি একদিন বলেছি যে আমার এই কাপড়টা তো ছিঁড়ে গিয়েছে, এটা পরে কোথাও যাওয়া যায় না। তো এই কথা বলার সঙ্গে সঙ্গেই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার মামার বিছানার পাশে একটা কাপড় রাখা। তো এইটা দেখে তো আমি সত্যি চমকে গেছিলাম, কারণ চমকে যাওয়ার মতোই কথা। কারণ যে জিনিসটা আমাকে হচ্ছে গিয়ে এগুলো দিচ্ছে, সে কে, কেন এরকম রাত্রেবেলা আমাকে দিয়ে যাচ্ছে? আমি ওই দিনকে শুক্রবার ছিল, আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, ফয়তার দাওয়াত ছিল, মানে 40 হাত দাওয়াত, আমাদের এখানে ফয়তা বলে। তো সেই 40 হাত দাওয়াতে আমরা যাবো, যে একটা পাঞ্জাবি ছিল সেটা ছিঁড়ে একদম ফুটো হয়ে গেছে আর কি। তো আমি পরের দিন সকালে উঠে দেখলাম ওই একই রকমের একটা পাঞ্জাবি আমার পাশে রাখা, এবং নতুন পাঞ্জাবি। তো ওইটা দেখে আমি খুশি হয়ে গেলাম। তো এই ঘটনাগুলো আমি আমার মাকে বলছিলাম না, কারণ মাকে বললে সে কি না কি ভাববে, কিন্তু কেন যেরকম আমার সঙ্গে ঘটছিল সেটা আমি বুঝতে পারছিলাম না। যেসব খাবার দিয়ে যেত প্রত্যেক দিন, আমি একা সব খেতে পারতাম না, আমার ভাই বোনদেরকে দিতাম, ওরা তখন সেগুলো খেত। এবং এরকম করে প্রায় সপ্তাহ দিয়ে কাটলো। আমি যখনই যেটা মুখ দিয়ে বলতাম, তখনই সেটা পরের দিন সকালবেলা উঠে দেখি আমার বিছানার পাশে হাজির। কিন্তু এটা কীভাবে সম্ভব? একদিন আমি বাজারে যাব, তো বাজারে যাওয়ার জন্য আমি চিন্তা করলাম যে হেঁটে হেঁটে যাব, আমার কাছে টাকা নেই। টাকা আমি কোথা থেকে পাবো? হেঁটে হেঁটে যাইতে হবে বাজারে আমাকে। তো একটা কাজ ছিল, আমার কাছে সত্যি কোনো টাকা ছিল না। তো আমি যে প্যান্টটা পরেছিলাম, সেই প্যান্টের পকেটে হচ্ছে কি আমি হাত দিলাম, আচমকা হাত দিয়ে খেয়াল করলাম আমার পকেটে কচকচে 100 টাকার নোট। তো ওই সময় 100 টাকা মানে অনেক টাকা, মানে ওই সময়টার আমি বলছি হচ্ছে 2006 কি 7 সালের ঘটনা। তো 100 টাকা মানে হচ্ছে অনেক টাকা। ওই সময় 100 টাকাতে অনেক কিছু হতো। তো আমি যখন কচকচে 100 টাকার একটা নোট আমার পকেটে দেখতে পেলাম, ওইটা দেখে আমি আশ্চর্য বনে গেলাম, কারণ আমার পকেটে এত টাকা কোত্থেকে আসলো কিছুই তো বুঝতে পারছিলাম না। আমার জন্য খাবার আসতে লাগলো, আমার জন্য এই কয়েকদিন কাপড় আসতে লাগলো, আজকে আমার পকেটে টাকা। এটা যখন আমি দেখতে পেলাম, তখন আমি খুশিতে একদম লাফ দিয়ে উঠলাম। তাহলে কি আমি এমন কোনো কিছু পেয়ে গিয়েছি যে আমি বললেই সঙ্গে সঙ্গেই সেটা কাজ করছে? কিন্তু কেন, কিসের জন্য? তো ঠিক সেই মুহূর্তে আমি চিন্তা করলাম যে এই টাকা দিয়ে আমি বাজারে যাব, বাজার থেকে বেশ কিছু জিনিস আজকে বাড়িতে যাব, এবং বাড়িতে গেলে সকলে খুশি হবে। তো ঠিক যেরকম চিন্তা সেরকম কাজ। আমি ওই দিনকে বাজারে গেলাম, যার পরে বাজার থেকে চাল, ডাল, তেল, নুন এবং মাংস পর্যন্ত কিনে নিয়ে গেলাম। আর আজ মাংস কতদিন খাই না, ওই কোনো 40 দাওয়াত মাত এই সময় হলে তখন হয়তো গিয়ে খাই। তাছাড়া আমরা ওরকমভাবে খাওয়া দাওয়া আমার জীবনে হতো না আর কি। তো সেদিনকে আমার খুশি হয়ে গেল, বলে টাকা কই পাইলি? তাই আমি বললাম যে টাকা পাইছি, কাজ করছিলাম এক জায়গায়, সেখান থেকে পাইছি। তো
আম্মা তখন বেশ খুশি হয়ে গেল এবং আমরা খুব আনন্দের সহিত সেদিকে খেতে শুরু করলাম। তো এর কয়েকদিন পরে আমি এবং আমার কয়েকজন বন্ধু আমাদের আম বাগানে বসেছিলাম, বাতাস খাচ্ছিলাম আমরা। গরমকাল যেহেতু ছিল, দুপুরবেলা প্রচণ্ড গরম পড়তো, আমরা সেখানে বসে বাতাস খেতাম। তো ওই সময়টাতে আমি আমার এক বন্ধুকে বলতে শুরু করলাম যে এরকম আমি যা বলি তাই হয়। ও তখন বললো, ধরো এরকমটা হয় নাকি? তাই বললাম কি যে তুই দেখিস, আমি যা বলি তাই হয়। আমি যদি এখন আমার পকেটে হাত দিই, দেখবো কিছু পকেটে 100 টাকা একটা কচকচে নোট আছে। তো এটা যখন বললাম, তখন আমার পকেটে হাত দেওয়ার পরে আমি দেখতে পেলাম যে পকেটের ভিতরে কিছু নাই। যদি এমনি সময় আমি যখন বলি কিংবা অভাবে পড়ি, তখন ঠিকই আমার পকেটের ভিতরে এরকমভাবে 100 টাকা একটা কচকচে নোট কোত্থেকে যেন চলে আসে। কিন্তু এবার আসলো না। আমার বন্ধু তখন বললো, ঢপ মারছিস, হ্যান ত্যান উল্টাপাল্টা কথা বলিস। ওই সময় আমার কাছে সত্যি কোনো টাকা পয়সা ছিল না, তো আমার প্রয়োজন ছিল, কিন্তু এবার আসলো না কিসের জন্য বুঝতে পারছিলাম না। তো যাক, ওদিনকে বন্ধুর সাথে সময় ওইখানে কাটালাম। তো কাটানোর পর সন্ধ্যার দিকে আমি বাড়িতে ফিরছি। আমাদের মাঠে গিয়ে আমরা খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম ওইখানে। তো এখান থেকে আমরা খেলাধুলা করেছি, বাড়ির দিকে ফিরছি। তো ঠিক সেই মুহূর্তে আমি একা একা বাড়িতে আসছি এবং আসার পর আমাকে একটা অদৃশ্য কণ্ঠ বলে উঠলো যে এই কথা তুই কাউকে বললে তোর ক্ষতি হবে, তুই চুপচাপ জানিচ্ছিস সেটা নিতে সব, কাউকে যদি বলিস তাহলে তোর ক্ষতি হবে। তো এই কথা যখন আমার কানে আসলো, তখন আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি তো বললাম, কি কে? কেউ কোনো কথার উত্তর দিল না। আমি বুঝতে পারছিলাম যে কেউ আমার সঙ্গে আছে এবং সেই জিনিসটা আমাকে সাহায্য করছে, কিন্তু সেই জিনিসটা কি? সে কি কোনো মানুষ নাকি অন্য কোনো জগতের কেউ? কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো একদিন রাতে আমি প্রচণ্ড পরিমাণ রেগে গেলাম তার প্রতি, কারণ সে আমার সামনে আসছে না, দেখা দিচ্ছে না, অথচ সমস্ত কিছু করছে এবং আমার যখন যা প্রয়োজন তখন সময় মতো দিচ্ছে না, কিন্তু যখন অতি প্রয়োজন তখন সে দিচ্ছে। তো আমি এক প্রকার পেতে পেতে এক প্রকার লোভ চলে আসলো আমার মনের মধ্যে, যে গরিব মানুষের বোঝেনি তো। তো এক প্রকার লোভ আসতে শুরু করলো যে আমাকে এত টাকা দিতে হবে, হ্যান ত্যান। তো ওদিনকে রাত্রেবেলা আমি কি আমার যে মেম্বার কাকা আছে, তো মেম্বার কাকা বললো কি যে কয়েকদিন ধরে চোর আসতেছে, এক কাজ কর, তুই রাত্রে জেগে কয়েকদিন পাহারা দে, দেখ কি হয়। তো আমি সেদিন পাহারা দিচ্ছিলাম এবং মশা কামড়া ছিল। আমি একটা লাঠি নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। তো ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম ভিটার ওই পাশ থেকে, ওই পাশে গিয়ে খুবই শুনশান ভিটা, আর ওই সময়কার ভিটাগুলো বেশ জঙ্গলে থাকতো এবং বেশ অন্ধকার মধ্যে থাকতো। তো ভিটার ওই প্রান্ত থেকে একটা আলো আমার দিকে উড়ে আসছে। তো উড়ে আসার পর আমার কাছে এসে হাওয়ায় মিলিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে পেছন দিকে ফিরে পড়ে গেলাম নিচের দিকে। পড়ে যাওয়ার পর আমি একটা সুঘ্রাণ আমার আশেপাশে পাচ্ছিলাম। তো সুঘ্রাণটা যখন পেলাম, তখন মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ আছে এবং ঘোরাফেরা করছে। ওই যে বোঝা যায় না কেউ কারো দিকে তাকালে, ঠিক সেরকমটাই হচ্ছিল। তো আমি সেখানে বসে তখন ভাবতে লাগলাম যে কে। তো ঠিক সেই মুহূর্তে আমার নাম ধরে আমাকে বলল যে বিলাল, কি অবস্থা, কেমন আছো? আমি বললাম যে কে? আমি সত্যি ভয় পেয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে সেই মেয়ে কণ্ঠটি আমাকে বলে উঠলো, বিলাল তুমি আমাকে চিনো, কিন্তু আমি তোমাকে গিয়ে দেখা দিব না কখনো। তো আমি বললাম কি যে আমি আপনাকে কিভাবে চিনি? সে তখন বললো, বিলাল শোনো, তুমি আমার জীবন বাঁচিয়েছ এবং আমাকে এমন এক কুটির থেকে উদ্ধার করেছ, আমি জানি না কিসের জন্য। এর আগে আমি অনেকভাবে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার ডাকে সাড়া দিয়েছ। কিন্তু কেন, কিভাবে ডাক শুনলে বা কেন আমাকে সেখান থেকে উদ্ধার করলে সেটা আমি জানি না, তবে আমি আজ 300 বছর ধরে সেখানে বন্দী ছিলাম এবং সেই বন্দিশালা থেকে তুমি আমাকে মুক্ত করেছ। এই কথা যখন সে বলল, তখন আমি থতমত খেয়ে গেলাম। বললাম, কি বলছেন? বন্দিশালা থেকে মুক্ত করেছেন মানে? ঠিক সেই মুহূর্তে আমার সামনে আমি দেখতে পেলাম একটা আলো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এবং সেই আলোটা থেকে একটা মানুষের রূপান্তর হয়ে গেল এবং আমার সামনে সাদা বোরকা পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো ধবধবে সাদা এবং সেই সঙ্গে তার চেহারা অপবয় খুব সুন্দর এবং দেখে মনে হচ্ছে যে আমার থেকে বেশি একটা বয়স হবে তার। এই 28-30 বছর বয়সী মেয়েদের যেরকম লাগে, একটু হেলদি এবং কিন্তু দেখতে খুব সুন্দর আর কি। তো সে আমার সামনে এসে উপস্থিত হলো এবং সে মাটিতে নয় বরঞ্চ মাটি থেকে 2 হাত উপরে শূন্যে হাসছে এবং তার পিঠে এক ধরনের ঝলমলে আলো জ্বলছে, ডানার মতো একটা জিনিস আছে। তো সে যখন আমার সামনে আসলো, আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ওইখান থেকে দৌড় দিতে গেলাম। তো আমি দেখলাম যে আমি দৌড় দিয়ে পেছন দিকে ফিরবো, জিনিসটা আমার পেছনেও দাঁড়িয়ে আছে, সামনে পেছনে 2 জায়গায়। তো আমি যখনই যেদিকে তাকাচ্ছিও সেদিকেই আমাকে তখন বললো, বিলাল তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কে এবং আমি তোমাকে এতদিন ধরে হেল্প করছি, সাহায্য করছি। তুমি আমার কণ্ঠ চেনো, কারণ এর আগে আমি তোমার সঙ্গে কথা বলেছি। এই কথা শোনার পর তখন আমি ভয় পেয়ে চিৎকার যে দেবো, আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, এত পরিমাণ ভয় পেয়েছিলাম আমি। তো তখন সে আমাকে বললো, বিলাল তুমি ভয় পেও না, তুমি চুপচাপ এখানে বসো। আমি তখন সেখানে চুপচাপ বসলাম, কারণ আমার কোনো কিছু করারও ছিল না। মেয়েটি তখন
ওই উপর থেকে নিচে শূন্যে নেমে আসলো এবং মাটিতে পা রাখলো, রেখে আমার দিকে কদম বাড়ালো। মেয়েটি আমার থেকেও লম্বা ছিল এবং সে আমার দিকে যখন আসলো, আসার পর আমি তখন তাকে বললাম যে তুমি কে এবং তুমি আমার কাছে কেন আসছো এবং আমার কাছে কি চাও তুমি? তো ঠিক সেই মুহূর্তে মেয়েটি আমার পাশে এসে বসলো এবং বলল যে আমার নাম খাদিজা, আমি কোনো মানুষ নেই, আমি একটা জিন, মানে একটা পরী। এই কথা শোনার পর তখন তো আমার বুকে ধরফর করতে শুরু করলো, কারণ জিনপুরীর আসর অনেক খারাপ জিনিস, এটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি। এবং আমাদের গ্রামে এক মেয়ে ছিল যে কিনা একটা জিনে আসর করছিল এবং সেই জিনটা তাকে বিভিন্ন সময় বিভিন্ন গাছের মাথায় নিয়ে বসায় রেখে আসতো এবং সে নানানভাবে তাকে কষ্ট দিত, টর্চার করতো। এটা যখন শুনলাম আমি ঢোক গিলতে শুরু করলাম। আমার তখন খানিকটা ভয় লাগতে শুরু করলো, এত পরিমাণ ভয় লাগছিল আমি তখন কি করবো বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে সে আমার কাছে এসে বলল, শোনো বিলাল, আমি অন্য কোনো মানুষ হলে হয়তো তার ক্ষতি করতাম, অথবা মানুষের কাছাকাছি আমরা খুব বেশি একটা আসি না, তবে তুমি আমাকে বন্দিশালা থেকে মুক্ত করেছো, এটার জন্য আমি তোমার কাছে চিরঋণী। এবং তুমি একমাত্র ব্যক্তি যার কথা কিনা আমাকে সেই লোকটি বলেছিল, যে লোকটি আমাকে এখানে বন্দি করেছিল বহু বছর আগে, আজকে থেকে প্রায় 300 বছর আগে। এবং 300 বছর পরে আমি দুনিয়া দেখেছি, এই দুনিয়ার সমস্ত জিনিস সম্পর্কে জেনেছি, বুঝেছি, এবং তুমি আমাকে এই বন্দিশালা থেকে উদ্ধার করেছো। আমি তখন বললাম বুঝতে পারছি না আমি। সে তখন বললো, তাহলে শোনো, আমি তোমাকে শুরু থেকে সবকিছু বলছি, আর তুমি একদমই ভয় পেও না, তুমি বসো এখানে। আমি তোমাকে যদি ক্ষতি করার হতো তাহলে সেই শুরুর দিনই করতাম, কিন্তু আমি কিন্তু তোমার উপকার করেছি, তোমাকে কাপড় চোপড়, খাওয়া দাওয়া সবকিছু কিন্তু আমি দিয়েছি। এই কথা বলার পর তখন মনটা খানিকটা শান্ত হলো। শান্ত হওয়ার পর সে আমার পাশে বসলো। বসার পর আমি বললাম যে কিন্তু আপনি এগুলো কেন করেছেন, আর আপনি আমার সামনে কেন আসেননি এতদিন? সে তখন বললো, আমি সমস্ত কিছু বলছি, তুমি বসো, আমি তোমার ভয় কাটাচ্ছি, আমি তোমার বন্ধু হতে এসেছি, তোমার শত্রু নয়। অন্য কোনো মানুষ অথবা অন্য কোনো জিনের কাছে আমি কখনোই যাই না, কিন্তু শুধুমাত্র তুমি বলে আমি তোমার কাছে এসেছি। তাহলে শোনো, আজকে থেকে প্রায় 300 বছর আগের ঘটনা। এই অঞ্চলে আমাদের জমিদার এবং রাজ্য প্রথা চালু ছিল এবং বিভিন্ন জমিদার সহেদ এবং এখানে রাজারা শাসন করত। তো সেই সময়ে আমরা অনেক ফাঁকা জায়গা ছিল যেখানে আমরা উড়ে বেড়াতাম, ভ্রমণ করতাম, গল্প করতাম, গুজব করতাম, এরকম অনেক কিছু করতাম। তো এক রোজ আমি কি এই বড় প্রাসাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। এইখানে রাজা বল্লম রায়ের শাসন কাল ছিল তখন। তো রাজা বল্লম রায়ের আমাদের গোত্রের সঙ্গে আবার ভালো লিঙ্ক ছিল, ওদের কিছু সাধু ছিল যারা কিনা আমাদের গোত্রের বেশ কিছু জিন সম্পর্কে ওদের কথা শুনতো এবং বল্লম রায় জিন দিয়ে নানান ধরনের কাজবাজ করাতেন আর কি। তো কিছু জিন ছিল যারা কিনা ওই রাজার সঙ্গে মিশে তাদের কাজ করতো আর কি, এবং আমাদের বিরুদ্ধে চলে গিয়েছিল এবং আমাদের কিছু জিনকে তারা বশে নিয়ে তাদের অপকর্ম এবং যুদ্ধের কাজে ব্যবহার করার জন্য আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা রাজি হইনি। তো এক মুহূর্তে এক রোজ আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় হঠাৎ করেই ওই দলের যেসব জিন আছে সেই জিনকে ওইখানকার একজন পুরুষ আর কি, সম্ভবত সেনাপতি বই জাতীয় কিছু একটা হবে, তিনি তখন বলেন যে আমাকে নাকি পছন্দ হয়েছে, কারণ ওদের মধ্যে আমার এক ভাই ছিল যে কিনা ওই রাজার হয়ে কাজ করত, এবং আমি সেই ভাইকে ডাকতে গিয়ে ওই সেনাপতির মুখোমুখি হই এবং সেই সেনাপতি আমাকে দেখে পছন্দ করে। এবং তখনও আমি এরকমই ছিলাম, এরকম সুন্দর এবং লাবণ্যময় ছিলাম। তো ওই সেনাপতি আমাকে দেখে পছন্দ করে এবং আমাকে কুপ্রস্তাব দেয়, মানে সে আমাকে বিয়ে করবে না কিন্তু আমার সঙ্গে থাকবে আর কি, যেরকমটা রক্ষিতা হিসেবে রাখে। তো এই কথা শুনে আমি তখন প্রচন্ড রেগে গেলাম। তো রেগে যাওয়ার পরে সেনাপতি তখন আমাকে এরকমভাবে বললেন যে তুই যদি আমার না হোস তাহলে কিন্তু তোকে আমি শাস্তি দিব এবং তোকে কিন্তু খারাপ পরিস্থিতি করে ফেলবো এবং তোর ভাইকে আমরা এখানে মৃত্যুদণ্ড দিব। তো এই কথা যখন শুনলাম তখন আমি আমার ভাইকে গোপনে ওইখান থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমার ভাইকে সে ওইখান থেকে আসতে দেয়নি এবং আমাকে এক প্রকার ব্ল্যাকমেল করতে শুরু করলো। তারপর আমি এক রোজ তার কাছে গেলাম, যাওয়ার পর সে আমাকে বললো যে আমার সঙ্গে এগুলো করতে হবে, মানে তুমি বুঝতেই পারছো কি করতে হবে, তার রক্ষিতা হিসেবে তার সঙ্গে থাকতে হবে। তো যাক আমি আমার ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য তার সঙ্গে আমি এক রাত থাকলাম এবং সেখানে থাকার পর সে ওয়াদা করেছিল যে সে আমার ভাইকে ওইখান থেকে মুক্তি দিবে, কিন্তু এক পর্যায়ে সে আমার ভাইকে মুক্তি দেয় না এবং আমাকে আরও ব্ল্যাকমেল করতে থাকে যে আমার সঙ্গে থাকতে হবে নিয়মিত এরকমভাবে। তো এই কথাটা আবার রাজার কানেও যায় এবং রাজা তখন পরি প্রথমবার দেখে এবং দেখি রাজার মধ্যে একটা লালসা জন্মে যে রাজাও পরি চায় আর কি, এবং আমাদের গোত্রের কিছু পরি মেয়েকে যেন আমরা এখানে সাপ্লাই দিই রাজার কাছে প্রতিনিয়ত, মানে প্রত্যেকদিন আলাদা আলাদা মেয়ে, যতদিন পর্যন্ত রাজার মনোরঞ্জন না হয় আর কি। এই কথা যখন শুনলাম তখন আমাদের গোত্রের কিছু জিন রেগে গেল এবং আমি তখন রেগে গেলাম এবং রেগে যাওয়ার এক পর্যায়ে
তখন আমি ওই সেনাপতি যে ছিল সেই সেনাপতিকে মেরে ফেললাম, এক আঁচড় দিয়ে তাকে মেরে ফেললাম। তো মেরে ফেলার পরে রাজা বেশ ক্ষুব্ধ হলো এবং বলল, সামান্য একজন জিন মেয়ে হয়ে এত এত রাগ, এত ক্ষোভ। তো এর মাঝখানে ওই রাজা আমাদের সেই জিনাদের সঙ্গে কথা বলে বেশ কিছু মেয়েকে অলরেডি ভোগ করে ফেলেছে। কিন্তু এরকম তো চলতে পারে না, সব মেয়েরা তো রাজি হবে না। কিছু কিছু লালসাযুক্ত মেয়ে ছিল যারা কিনা রাজার এই জিনিসগুলোকে সাপোর্ট করতো, কিন্তু রাজা তো চাই প্রতিনিয়ত নতুন নতুন মেয়ে। তো রাজা এই কথা যখন শুনলো যে সেনাপতিকে আমি মেরে ফেলেছি, তখন আমাকে আসলে ওই তান্ত্রিক দ্বারা বন্দি করলো এবং বন্দি করার পরে রাজা আমার সৌন্দর্য দেখলো এবং দেখে সে তখন আমার প্রতি মুগ্ধ হয়ে গেল। তো আমি তো রাজার সঙ্গে কোনোদিনই কখনোই যাব না। এমনকি ওই দিনকে রাজা যখন আমাকে তার ওইখানে নিয়ে যাওয়ার জন্য ওই তান্ত্রিক দ্বারা ভিতরে নিয়ে গেল, তো যাওয়ার পরে আমি তখন ওইখানকার যে রাজা বল্লম রায় ছিল সেই বল্লম রায়কে আঘাত করলাম। তবে তিনি মারা যাননি, তিনি এক প্রকার অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হওয়ার বেশ কয়েক বছর পরে তিনি মারা গিয়েছিলেন। তবে আমার ওই আচরে বেশ কয়েকটা আচর করেছিল আর কি। তারপর এই কথা যখন জানাজানি হলো, তান্ত্রিকরা জানলো, তখন আমার প্রতি রাজা তো ভীষণ ক্ষোভ ঝাড়লেন এবং রাজা প্রথম বুঝতে পারেনি যে এই আচরে তার ক্ষতি হবে। তো প্রথম সে অসুস্থ হয়নি, প্রায় 8-10 বছর সেরকমভাবে সুস্থ ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সেই জায়গা থেকে ক্ষত সৃষ্টি হয় এবং সেখান থেকে তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং তার 2 বছর পরে সে মারা যায় আর কি। তো এই ঘটনা আমি পরবর্তীতে জানতে পারি এবার যাওয়ার পর। তো তারপর আমি আমার ওই তান্ত্রিক যারা ছিল, তান্ত্রিকরা তখন আমাকে ওইখান থেকে ধরে বন্দি করে এবং বন্দিশালায় ওইখান থেকে নিয়ে একটা কাচের জারে, যে কাচের বোতলটা তোমার কাছে আছে এখন, ওই বোতলের ভিতর বন্দি করে তার এখানে যে কুয়া ছিল সেই কুয়ার ভিতরে ফেলে দেয় এবং ওইখানে তখন পানি থাকতো, সেই পানির মধ্যে আমি একদম তলে ডুবে যাই এবং তলায় ওইখানে তখন আমি পড়ে থাকি এবং 300 বছর ধরে আমি শুধুমাত্র অপেক্ষা করছি যে এখান থেকে আমি কখন বের হব। এবং ওই বন্দিশালাটা এমন ছিল যে ওইখানে আমার সমস্ত কিছু আটকে থাকবে এবং এমনভাবে ওরা আমাকে সেখানে আটকে ছিল যে আমার বয়স, আমার ক্ষুধা, আমার সমস্ত কিছু সেখানে আটকে ছিল। কিন্তু 300 বছর পর আমি যখন প্রথমবার তোমাকে দেখলাম, আমি জানি না আমার কণ্ঠ তোমার পর্যন্ত কিভাবে পৌঁছালো এবং কিসের জন্য এটা হলো, আমি সেটা জানি না। তবে তুমি আমাকে ওইখান থেকে উদ্ধার করেছো এবং উদ্ধার করে আমার প্রাণ আবার নতুন করে সঞ্জীবিত করেছো। তারপর আমি ওইখান থেকে, তুমি যখন আমাকে উদ্ধার করলে, আমি যখন শুনলাম যে তুমি আমার কণ্ঠ শুনতে পাচ্ছ, তখন একটা আশার আলো দেখেছিলাম। কিন্তু প্রথম 2 দিন তুমি আমার কাছে মোটেও আসনি, তুমি ভয় পেয়েছিলে। আমি ওইখান থেকে আমার যে জাদুশক্তি ছিল সেই জাদুশক্তি দিয়ে তোমাকে স্বপ্নে দেখালাম যে আমার কাছে আসো এবং আমাকে এখান থেকে বাঁচাও, কিন্তু তুমি ভয় পেয়ে এখানে আসনি। তার পরবর্তীতে তুমি যখন এখানে আসলে এবং এসে তুমি আমাকে উদ্ধার করার জন্য এখানে হুকি দিলে এবং আমি ইচ্ছা করেই আমার যে আশেপাশের জাদুশক্তি ছিল সেই জাদুশক্তি দিয়ে তোমাকে আমি নিচে ফেলে দিলাম এবং এই পর্যন্ত আসতে বাধ্য করলাম। তারপর তুমি যখন আমাকে এখান থেকে উদ্ধার করলে, আমি ওইখান থেকে প্রচণ্ড পরিমাণ ভয়ে তোমাকে উপরে উঠিয়ে দিয়েই এই গোত্র থেকে টোটালি পালিয়ে গেলাম এবং তারপর চলে গেলাম আমার কাবিলায়। সেখানে যাওয়ার পর আমি দেখতে পেলাম যে আমার যে অন্যান্য গোত্রের লোকজন ছিল এবং ওই সময়কার যেসব জিন ছিল, সমস্ত জিনগুলো বৃদ্ধ হয়ে গিয়েছে এবং আমি একমাত্র যুবতী আছি। আমাকে সকলে দেখার পর সকলে বললেন যে এরকম কোত্থেকে ফিরে আসলি এত বছর পর। তো সকলে তখন বলল যে তুই যখন রাজাকে এরকমভাবে করলি, রাজা যখন মারা গেল, তারপর ওই তান্ত্রিক আমাদেরকে ওইখান থেকে এমনভাবে বিতাড়িত করলো যে আমাদেরকে ধরে ধরে আমাদেরকে আটক করতে শুরু করলো। আমরা তখন ওই পৃথিবীতে যেতে পারতাম না, আমাদের এখানে আমি তখন বন্দিশালার মধ্যে ছিলাম। বেশ কয়েক বছর আমরা এই বিষয়গুলো সাফার করেছি। তারপর যখন তান্ত্রিক মারা গেল, তারপর থেকে আমরা খানিকটা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করি। তোর আব্বা তো অনেক বছর আগেই মারা গিয়েছে, আর তোর মা এখনো বেঁচে আছে, তোর ভাই বোনেরা আছে। তো আমার ভাই বোনদের কাছে যখন আমি গেলাম এবং তাদেরকে যখন আমি দেখলাম, দেখার পর বুঝতে পারলাম যে তারা বয়স বেড়েছে, তারা অনেকখানি বৃদ্ধ হয়েছে, কিন্তু আমার বয়স তখনও আটকে আছে, কারণ আমি এত বছর ওই বোতলের মধ্যে বন্দী ছিলাম। এবং এরপরে আমি কিছুদিন পর তোর এখানে আসি, আসার পর দেখি তুই এত পরিমাণ ভয় পেয়েছিলি যে ভয়ে তুই ছিটকে গিয়েছিস একদম পুরো, এবং এরকমভাবে তুই এইখানে এরকম জ্বরে পড়েছিলি। তারপর আমি সেই জ্বর থেকে তোকে উদ্ধার করলাম এবং দেখলাম তোর পরিবারে অনেক অভাব এবং খুব কষ্টে তুই জীবনযাপন করিস। তারপর থেকে চিন্তা করলাম যে তোকে আমি খাবার দাবার বা এই জিনিসগুলো তোকে দিব আর কি। তো ততদিনে আমার জাদুশক্তি এরকমভাবে ফেরত আসছিল না, এই জন্য আমি তোর কাছে আসতে পারিনি এবং আমি দূর থেকে তোকে হেল্প করতাম। কিন্তু হ্যাঁ শোন বিলাল, তুই একটা কথা সবসময় মনে রাখবি, সেটা হচ্ছে তোকে যে আমি দেখা দিয়েছি বা তুই আমাকে দেখতে পাস, এই কথা কখনো কাউকে ভুলেও বলবি না। যদি এটা বলিস তাহলে আমাকে তুই চিরদিনের জন্য হারাবি, কারণ আমি চাই না মানুষের কাছে আমি কখনো আসতে।
আমি শুধুমাত্র তোর কাছে আসবো, কারণ তুই আমার প্রাণ বাঁচিয়েছিস এবং তোকেই আমি সমস্ত বিষয়ে সাহায্য করব এবং তুই আমাকে যা বলবি আমি সেটাই করব। এতদিন তোর কাছে আসতে পারিনি এবং দূর থেকে আমার জিন দ্বারা তোকে যতটুকু সাহায্য করার ততটুকু সাহায্য করেছি। এতদিন আমার যেসব পরিচিত জিন ছিল তারা এই কাজগুলো করেছে আমার হয়ে, কিন্তু এখন আমি সম্পূর্ণ শক্তি ফিরে পেয়েছি এবং এখন থেকে আমি তোর সঙ্গে থাকবো এবং তুই যখনই আমাকে যা বলবি সেটা আমি করবো তোর জন্য। তারপর আমি বললাম কি যে সত্যি? ওদের বললো হ্যাঁ, যেই দেখ না। তখন আমি বললাম যে আমাদের ঘরটা মেরামত করতে হবে, ঘর ভেঙে পড়ে গিয়েছে, তুমি কি আমার ঘর ঠিক করে দিতে পারবে? সে তখন বললো ঠিক আছে, তুই আমাকে 10 দিন সময় দে, কারণ হঠাৎ করে যদি আমরা কোনো কিছু করে ফেলি তাহলে সেটা মানুষের নজরে লাগবে, আর নজরে লাগা মানেই মানুষ আবার আবার এদিকে ঝুঁকে পড়বে যে কিভাবে ঘর হয়ে গেল। সেই জন্য 10 দিনের মধ্যে আমার জিনরা তোর ঘর তৈরি করে ফেলবে একটু একটু করে। তুই কোনো কিছু বলবি না, তুই শুধু বাড়িতে বলবি যে তুই একটা কাজ পেয়েছিস, সেখান থেকে প্রতিনিয়ত তোকে টাকা দেয় এবং সেই টাকা দিয়ে তুই ঘরের কাজ করাচ্ছিস। আমার জিনেরা মিস্ত্রি সেজে রাতের বেলা তোর বাড়িতে কাজ করবে এবং সেটা আর কেউ হয়তো জানতে পারবে না, কিন্তু তুই সকলকে বলবি যে তোর বাড়িতে কাজ ধরিয়েছিস, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি বললাম যে আমার খুব ক্ষুধা লেগেছে, আমি ভালো মন্দ কিছু খাবো। ঠিক সেই মুহূর্তে পরীটা শুধুমাত্র তার হাত হাওয়ায় ঘোরালো, ঘোরানোর সঙ্গে সঙ্গেই ওইখান থেকে হাওয়ায় এক ধরনের থালা তৈরি হয়ে গেল এবং থালার ভিতরে অটোমেটিক্যালি খাবার তৈরি হয়ে গেল। আমি তখন বললাম যে এটা কিভাবে সম্ভব? ও তখন বলল আমাদের ওই সময়কার জিনেদের কিছু জাদু ক্ষমতা আছে এবং সেই জাদু ক্ষমতা দিয়ে আমি এগুলো করেছি তোর জন্য শুধুমাত্র, এবং তুই যেটা চাস সেটা আমি তোর জন্য সবসময় করব। কিন্তু খবরদার, এই কথা কিন্তু তুই কাউকে কখনোই বলবি না, তোর গ্রামের আশেপাশের লোকজন অথবা তোর বাবা মাকেও কখনো বলবি না, কারণ এটা খুবই গোপন বিষয়, ঠিক আছে? আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর 10 দিনের ভেতরে আমার ঘর পুরো সম্পূর্ণ ঠিক হয়ে গেল এবং এত পরিমাণ ভালো ঘর এবং মজবুত ঘর ছিল যে সকলে দেখে তখন মানে চেয়ে থাকলো যে কিরে এরকম ঘর কিভাবে তৈরি হলো এত দিনের মধ্যে। ওই সময়টাতে আবার টিনের ঘরের খুব প্রচলন ছিল, হাফ ওয়াল দিয়ে টিনের ঘর, তো হাফ ওয়াল দিয়ে আমি টিনের ঘর তৈরি করলাম। তো সকলে দেখে তখন চেয়েছিল, আমাকে তখন বললো যে কিরে বিলাল, তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি? আমি বললাম যে না, আমি তো কয়েকদিন শহরে গিয়েছিলাম, তো ওইখান থেকে আমি কাজবাজ করে টাকা নিয়ে এসেছি আর কি। তো এরকম করে আমার প্রথম যাত্রা আর কি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাকে বললো যে তুই আর কি চাস। ও আমার কাছে আসতো প্রত্যেক দিন এবং এসে আমার কাছে জিজ্ঞেস করতো, আমি যখন ডাকতাম তখনই আসতো। আমি বলতাম যে এরকম করলে তো সকলের নজর আমার দিকে পড়বে, তার থেকে সব থেকে ভালো হয় যে তুমি আমাকে একটা ব্যবসা ধরিয়ে দাও, যে ব্যবসা করে আমি টাকা রোজগার করব এবং সেই টাকা দিয়ে আমি আমার দিনকে ফেরাবো। ও তখন বললো আমি সেরকম জিনিসই একটা ভাবছিলাম, তুমি এক কাজ করো, তোমাকে আমি বাজারে একটা বড় দোকান নিয়ে দিব, কিন্তু তার জন্য তোমাকে 3-4 মাস বাড়ির বাইরে থাকতে হবে, সেটা তুমি কি থাকতে পারবা? আমি বললাম যে হ্যাঁ থাকতে পারবো। এবং সে আমাকে সমস্ত বুদ্ধি দেখিয়ে দিল এবং বলতে লাগলো যে এরকম করতে হবে। আমি তখন বললাম কি করতে হবে? সে তখন বললো এই 3-4 মাস তুমি আমার সঙ্গেই থাকবা এবং আমাদের যে গোত্র আছে এই গোত্রে এসে এখানে থাকবা এবং এখানের যত নিয়ামত আছে সমস্ত কিছু তুমি ভোগ করবা, কিন্তু খবরদার এই ঘটনা কিন্তু কাউকে কখনো বলবা না, তোমার গ্রামের লোকজন যাতে না জানতে পারে। কারণ হচ্ছে এখান থেকে তুমি যখন ফেরত যাবা তখন তুমি মানুষকে বলবা যে তুমি এরকম কাজ পেয়েছিলে এবং সেখান থেকে অনেক টাকা পেয়েছো এবং সেই টাকা দিয়ে তুমি দোকান দিচ্ছ এবং তারপর আস্তে আস্তে তোমার সমস্ত কিছু হবে। পরীটা বুদ্ধিমতী ছিল এবং খুব সুন্দরী ছিল। আমার বয়স তখন 18-19 বছর। ওই বয়সে আমি তাতে কিছু বুঝতাম না, কিন্তু ও সমস্ত কিছু বুঝিয়ে দিল যাতে করে কেউ ক্ষণে টের না পায় যে আমার সঙ্গে কে আছে এবং আমাদের পরিস্থিতি কিভাবে পরিবর্তন হয়ে গেল। তারপর আমি 3-4 মাস ওদের ওইখানে থাকলাম। শুরুতে যখন ওদের ওখানে গেলাম আমি যাওয়ার পর সাথে আমি সমস্ত জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ ওদের ওখানকার আমাদের এখানকার মতো স্বাভাবিক কোনো কিছু না। এবং 4 মাস ওদের ওখানে আমি ছিলাম। ওদের ওখানের সমস্ত পরিবেশ বেশ ভালো, তবে জিনেদের সঙ্গে থাকলে ভয় তো একটু লাগবেই। তারপর ওই গোত্রে 4 মাস থাকার পর ওরা আমাকে আমাদের বাজারে একটা দোকান নিয়ে দিল এবং সেই টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু ও দিল। দেওয়ার পর বললো কি যে এইগুলো দিয়ে তুমি এখন ব্যবসা শুরু করো এবং যখন যা লাগবে তুমি আমাকে বলবা। তারপর এরকম করে প্রায় মাঝখানে 3-4 বছর সময় কাটলো। 3-4 বছরের ভিতরে ও আমাকে অনেক উপকার করেছে এবং ও সবসময় বুদ্ধি দিয়ে চিন্তা করতো, বুদ্ধি দিয়ে বিবেচনা করতো এবং বলতো যে এরকমটা করবো, এরকমটা করবা। আমিও ঠিক সেরকমটাই করতাম এবং করার এক পর্যায়ে একদিন আমাকে হচ্ছে গিয়ে ও বললো যে তোমার এখন একটা বিয়ে করা উচিত। আমি বললাম যে তোমাকে তো আমার পছন্দ হয়, তখন আমি একটু যুবক হয়েছি, বড় হয়েছি। তো তখন বললো খবরদারি কথা বলবো না, কারণ তোমার সঙ্গে আমি থাকতে পারবো না। কারণ হচ্ছে আমি একটা জিন এবং আমি তোমার সঙ্গে থাকলে তুমি আমার সঙ্গে কোনো কিছু করতে পারবে না, কারণ আমার শরীর আগুন দিয়ে তৈরি
না তুমি আমার সঙ্গে সঙ্গম করতে পারবা, না আমার সাথে তোমার কোনো সন্তান হবে। আমার মনে হয় যে তোমার কোনো মানুষকে বিয়ে করে তার সঙ্গে সংসার করা উচিত, এটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু আমি মেয়েটাকে পছন্দ করতাম, মনে মনে আমি সেদিনকে ওকে বলে ফেলেছিলাম। ও তখন আমাকে এগুলো বলল। তারপর আর কি, আমার এক পরিচিত খুব কাছের এক কাকা ছিলেন, তো সেই কাকার এক মেয়েকে আমার সঙ্গে তিনি বিয়ে দিলেন। মেয়েটা খুব সুন্দর ছিল, ওকে আমার পছন্দ হতো, আমাদের গ্রামেরই। তাকে বিয়ে করলাম। তো আমার ওই বউ পর্যন্ত এখন পর্যন্ত জানে না যে আমার এরকম একটা আছে, এবং তারা আমাকে হচ্ছে গিয়ে এরকমভাবে সবসময় আমাকে তার কাম সাহায্য করে, তার দেশে নিয়ে যায়। এখনও মাঝে মধ্যে আমি সেখানে যাই। আমার ঘরে মোট হচ্ছে গিয়ে 4টা সন্তান হয়েছে, 2টা ছেলে 2টা মেয়ে। তো ওরা বড় হয়ে গিয়েছে। তো আমি এখন অনেক সুন্দর জীবনযাপন করি। সেই 2006-7 সালের ঘটনা, মাঝখানে অনেকগুলো বছর পেরিয়েছে। এত বছরে আমি ওকে যখনই ডাক দিই ও তখন আমার কাছে আসে, এবং আমার যখনই কোনো বিপদে পড়ি ও সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করে। কিন্তু আমি চেয়েছিলাম ওকে বিয়ে করতে, কিন্তু ও আমাকে ফিরিয়ে দিল। কিসের জন্য ফিরিয়ে দিল আমি জানি না, তবে এটা খুবই বাস্তব ঘটনা যে আমি পছন্দ করতাম। ও আমাকে পছন্দ করতে কিনা আমি জানি না, তবে একটা পরী যে কিনা 300 বছর ধরেই বোতলে বন্দি ছিল, এবং সেই বন্দিশালা থেকে আমি তাকে মুক্ত করেছি, এবং সেটা প্রতিদিন আমি আজীবন পেয়ে যাব। ও বলেছে শুধুমাত্র আমি নয়, আমার সন্তান আসবে, আমার দাদা, আমার নাতি ছেলে যারা আসবে তারাও এই সুবিধাগুলো ভোগ করবে, কিন্তু তারা জানবে না যে তাদের কি সুবিধা। কারণ হচ্ছে সে আমাদেরকে এত পরিমাণ স্বাবলম্বী করে তুলেছে যে এখন এই এলাকার মধ্যে আমাদের একটা বড় নামডাক আছে, এমনকি আমার অনেক টাকা পয়সা আছে, আমার ছেলেপেলে ভালো স্কুলে পড়াশোনা করছে, শুধুমাত্র ওই একটা কারণে। তো আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে তার দিন ফেরায় আসলে বলা মুশকিল। সেই জিন মেয়েটা এখন পর্যন্ত আমার কাছে থাকে, তার নাম খাদিজা। আমি যখন তাকে খাদিজা বলে ডাক দিই তো সে তখন আসে আমার কাছে, কিন্তু রাত্রে ছাড়া ও দিনে কখনো আসে না, এবং রাত্রেবেলা আমার সঙ্গে দেখা করে। তো আমি জানি যে খাদিজা আমাকে অনেক বেশি পছন্দ করে এবং আমার সঙ্গে সবসময় থাকে। আমি ওর প্রাণ বাঁচিয়েছিলাম, এত বন্দিশালা থেকে মুক্ত করেছিলাম, সেই জন্যই হয়তো আমাকে সবসময় হেল্প করে। তো জীবনে এরকম একজন বন্ধু থাকা আসলে খুব খুব ভালো বিষয় আর কি। খাদিজার সঙ্গে আমার বেশ কিছু গোপন ঘটনা আছে, সেগুলো আমি আসলে না বলি, কারণ খাদিজা আমাকে বলতে নিষেধ করেছে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, যা কিনা আমার জীবনে এক প্রকার রাজ হয়ে আছে। তো আমি আমার জীবনের ঘটনাটা আমি আপনাদেরকে শেয়ার করেছি, কিন্তু আমার নাম, ঠিকানা, গোপন পরিচয় কিছু বলিনি, কারণ কিছু সমস্যা আছে সেই জন্য।